সুপ্রিয় দর্শক মন্ডলী, স্বাগত জানাচ্ছি গ্রামীণ ফোন আজকের সংবাদপত্রে দেখার জন্য। দর্শক মন্ডলী, আমাদের আজকের অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সিনিয়র অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। আমাদের আজকের অতিথি ইমতিয়াজ আহমেদের কাছে আমরা জানতে চাইব আমাদের এই যে সংকট, রাজনৈতিক সংকট, কিভাবে এবং কোথা থেকে আমরা এর থেকে পরিত্রাণ পাবো কিনা, পেলে কবে, এবং যেভাবে সংঘাতময় পরিস্থিতির দিকে তৈরি হচ্ছে সেটার উপরে। তবে শিরোনামটা দেখে আমি আসছি আপনার কাছে। ইমতিয়াজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে জনমত বিএনপির দিকে ঝুঁকেছে, ব্রহ্মপুত্র যমুনা বিধৌত অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি। বাংলাদেশ প্রতিদিন এবার বিএনপিকে একঘরে করার চেষ্টায় সরকার, একদলীয় নির্বাচন হলে সহিংসতা হবে। মানবজমিন সব দল অংশ না নিলে পর্যবেক্ষক পাঠাবে না ইইউ। ডক্টর ইউনূসের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে যুক্তরাষ্ট্রের উদ্বেগ। আমাদের সময় আসনে শুরু, তত্ত্বাবধায়কের শেষ, পূবের ইসিতে পশ্চিমা চাপ। যায় দিন আজ বসছে সংসদ, সমঝোতা না হলে সংঘাত, রাজনীতিতে আবার সিঁদুরে মেঘ। মানব কণ্ঠ, উদ্যোগ আছে, প্রস্তাব নেই, সংসদের অধিবেশন বসছে, আজ যোগ দিচ্ছে না বিএনপি। নয়া দিগন্ত, শেষ পর্যন্ত রাজপথে নামছে বিএনপি। সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের মতামত ছাড়া বিচারক নিয়োগ আইন সংসদে উঠছে। ভোরের কাগজ, হোঁচট খেল বান কি মুনের উদ্যোগ, সংসদীয় আলোচনা চায় সরকার। ইসির প্রস্তুতিতে সন্তুষ্ট ইউরোপীয় ইউনিয়ন। দিনকাল, বিএনপি জনসমর্থন বেড়ে দ্বিগুণ হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে সারা দেশে খালেদা জিয়ার ষষ্ঠ কারামুক্তি দিবস পালিত। অর্থনীতি প্রতিদিন, টাকা জালিয়াতিদের সক্রিয় 21 চক্র, লবণ আমদানি উন্মুক্ত হচ্ছে। বণিক বার্তা, মধ্যপ্রাচ্য সংকটে ডুবতে বসেছে পাট শিল্প, অনুমোদন ছাড়াই চলছে প্রধান শাখা। আমাদের অর্থনীতি, আওয়ামী লীগের ইস্তিহারে জ্বালানি বিদ্যুৎ সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে, সংসদের রূপরেখা দেবে না বিএনপি, অধিবেশন আজ। দৈনিক সংগ্রাম, সংবিধানের স্পষ্ট ধারার ইচ্ছামতো ব্যবহার করছে সরকার, ডক্টর ইউনূস সরকারের অন্ধ প্রতিহিংসার শিকার। ভোটের ডাক, সংলাপ চায় না আওয়ামী লীগ, চাপ দেবে না জাতিসংঘ। এই মুহূর্তে ভোট হলে বিএনপি পাবে 43%, ভোট আওয়ামী লীগ পাবে 32%। আলোকিত বাংলাদেশ, জ্বালানি ও বিদ্যুতে বেশি গুরুত্ব আওয়ামী লীগের, নতুন ধারা সৃষ্টিতে প্রাধান্য বিএনপি, 14/40। দৈনিক বর্তমান, নির্বাচনে আগাম পর্যবেক্ষক পাঠাতে মরিয়া দাতারা, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। করতোয়া রাজনৈতিক সংঘাত এড়াতে এই অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ, প্রার্থী পছন্দ না হলেও ভোট চাইতে হবে শেখ হাসিনা। দ্য ইন্ডিপেন্ডেন্ট, খালেদা বিহাইন্ড বিডিআর মিউটিনি, সেজ হাসিনা। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, নো মেকানিজম ইয়েট টু ডিটেক্ট ক্যাপিটাল ফ্লাইটস। শিরোনামটা দেখলাম, সব শিরোনামের মধ্যে একই জিনিস, যেটা হচ্ছে যে গত কয়েকদিন যাবৎ আপনি জানেন যে ইউরোপীয় ইউনিয়নের একটি পর্যবেক্ষক দল ঢাকায় সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন। গতকাল নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলছেন। তাদের সর্বশেষ মূল্যায়ন হচ্ছে যদি সব দল নির্বাচনে অংশ না নেয় তাই তারা পর্যবেক্ষক পাঠাবেন না। আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ মুক্তি ভাই। না, জিনিসটা স্পষ্ট যে আন্তর্জাতিক মহল যে একতরফা নির্বাচনকে বৈধতা দিবে না সেটা তারা আগে থেকেই বলে দিচ্ছে, কারণ এটা নিয়ে যেন কোনো আবার দ্বিধা না থাকে। শেষ সময় বলাটা চেয়ে আগে থেকেই বলছি যে সব দলের নির্বাচন হতে হবে। সেটাই যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোয় কিন্তু সেটাই একেবারে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রধান বিরোধী দল আসলো কি না আসলো সেটা কিন্তু নির্ভর করে একটা গণতান্ত্রিক নির্বাচনের ব্যাপারে। সেটা বিভিন্ন দেশে যখন নির্বাচন হয় সেই প্রক্রিয়ায় তারা নেয়, এবং এটারও ব্যতিক্রম না। তারা আফ্রিকাও তাই দেখা গেছে, এখানেও দেখা গেছে। তো সেই হিসাবে ইউরোপিয়ান ইউনিয়নের বলাতে আমি মনে করি যে সরকারি দল স্বাভাবিকভাবে চিন্তা করবে যে একতরফা যাওয়াটা ঠিক হবে কিনা। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এখন সমঝোতা হতে হবে না। আমি তো এখনো আশাবাদী যে সমঝোতা হতে হবে, কারণ সমঝোতা না হলে দুটোই খালি উপায় আছে। একটা হলো একতরফা যাওয়া, যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে বৈধতা পাবে না। যদি বৈধতা না পায় সেটা আরো ঝামেলা তৈরি হবে, এবং বৈধতা না পেলে একসময় যেতেই হবে আবার ওই সব দলের নির্বাচনে। কিন্তু দ্বিতীয় যেটা, সেটা আরো ভয়ঙ্কর, সেটা হলো সংঘর্ষ। সংঘর্ষের ব্যাপারটা আমরা দেখেছি যে সংঘর্ষে গেলে অনেক সময় রাজনীতিবিদরা তাদের ক্ষমতাটাই হারিয়ে ফেলেন। সেটাও রাজনীতিবিদরা চাইবেন না। তো দুদিকেই রাজনীতিবিদের কোনোভাবেই যাকে বলা হয় মানে সুখবর না। যদি একতরফাও যায় তাহলেও ঝামেলা আছে, আর যদি সংঘর্ষে যায় তাহলেও ঝামেলা আছে। তাই
সেই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে একসময় রাজনীতিবিদরা, বিশেষ করে সরকারি দলের যারা আছেন, তারা যেহেতু এখনো সময় আছে, কেউ হয়তো 24শে অক্টোবর বলছে, কিন্তু আমি মনে করি 24শে জানুয়ারি যেহেতু পুরো মেয়াদ শেষ হওয়ার বিষয়টা আছে, এখনো যেহেতু সময় আছে, তো তারা মনে করছে হয়তো শেষ সময় এসে এই সমঝোতাটা করলে যতখানি তাদের জন্য কিছুটা হয়তো লাভ হতে পারে, যদি তারা তাই মনে করে। কিন্তু আমি মনে করি যে এখনো যে এত ভুল করবে না যে একতরফা যাবে বা সংঘর্ষে যাবে, কারণ দুটোই রাজনীতিবিদদের জন্য খুব একটা সুখবর না। এর থেকে তো অন্য কোনো শক্তি সুযোগ দিতে পারে, হতে পারে, ওটার অভিজ্ঞতা আছে। আমরা গতবার দেখেছি 1-11। তার চেয়ে বড় কথা হলো যে সংঘর্ষের সময় কিন্তু অন্য ধরনের ফোর্সও আসতে পারে, মানে যেটা আরো ভয়ঙ্কর, কারণ তারা জানবে যে এই দুজন লড়াই করছে, তো আমি কিছু যদি করি, কাণ্ড করি, তাহলে একজন আরেকজনকে ব্লেম করে সে আর পেয়ে যাবে। সেই ধরনের মারাত্মক ঘটনাও ঘটতে পারে। যে কোনো সংঘর্ষে আমরা দেখেছি কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে, যেহেতু অভিজ্ঞতা আছে। আগে যেটা ছিল না, গতবারের যখন 1-11 আসলো, তখন কিন্তু ওই অভিজ্ঞতা ছিল না যে 1-11 সরকার আসলে কি হবে। যেটা হয়েছে আমরা দেখেছি, 1-11 সরকার আসার পরে রাজনীতিবিদরা তো ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু ব্যবসায়ী মহলও ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো স্বাভাবিকভাবে ব্যবসায়ী মহলরা কেন চাইবেন একই অভিজ্ঞতার মধ্যে আবার যাওয়া? তার জন্য আমি মনে করি যে এবার ব্যবসায়ী মহল থেকে একটা বড় প্রেশার থাকবে একটা সমঝোতার, কারণ যদি ব্যবসা করতেই হয় তাহলে কিন্তু দুই দলের সমঝোতার একটা মিনিমাম সমঝোতা না থাকলে কিন্তু সেই ব্যবসা করা সম্ভব না। কিন্তু ব্যবসায়ীরা সেরকম চেষ্টা করছেন না, রাজনীতিবিদদের মধ্যে সেরকম চেষ্টা নেই আপাতত। যেহেতু আন্তর্জাতিক মহলে বড় প্রেশার পড়ছে, প্রতিদিনই বলতে গেলে প্রেশার পড়ছে, তাতে বোঝা যাচ্ছে যে হয়তো তারা হয়তো আরো ভালো জানবেন, যেহেতু তারা একেবারে সরাসরি খবর রাখেন যে কোথায় পরিবর্তনটা হবে বা হবে কিনা ইত্যাদি। নাহলে হয়তো এতখানি চুপ করে হয়তো বসতো না। চুপ করে বসাটাও এক ধরনের গুড সিগন্যাল হতে পারে যে তারা হয়তো কিছুটা হয়তো জানে, কারণ তাদের ব্যবসার ব্যাপার, এটা একেবারে তাদের লাইফলাইনের ব্যাপার। এবং যেই আন্তর্জাতিক মহল প্রেশার দিচ্ছে, সেই আন্তর্জাতিক মহলই কিন্তু বড় বাজার আমাদের, কি ইউরোপিয়ান ইউনিয়ন, কি আমেরিকা, এবং এই দুটোই কিন্তু বড় আকারে প্রেশার দিচ্ছে। তবে এবার চীনও এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে প্রথমবারের মতন। তাতে বোঝা যাচ্ছে যে কোনোভাবেই সংঘর্ষ হলে বা একতরফা গেলে এই ব্যবসায়ী মহলদের লাভ হবে না। তো ঘরের ভিতরে একটা প্রেশার তো পড়ছেই আন্তর্জাতিক। এবং আমি মনে করি যে এত বড় একটা দল এতদিনের গণতন্ত্রের আন্দোলন করেছে, হঠাৎ করে একতরফা যাবে। যে অভিজ্ঞতা বিএনপির একবার হয়েছিল 15 ফেব্রুয়ারি, সেই 96, সেই অভিজ্ঞতা আলোকেও বোঝা দরকার এবার যে 96 আর 2013 কিন্তু এক না। মানুষের অসহিষ্ণুতা বেড়ে গেছে, প্রচন্ড ইনটলারেন্ট হয়ে গেছে মানুষ, এবং বিভিন্ন ধরনের ফোর্স তৈরি হয়ে গেছে যেগুলো আগে 96-তে সেই ধরনের ফোর্সগুলো ছিল না। সেই কারণে আমি এখন আশাবাদী যে একটা সময় এসে এক ধরনের সমঝোতা হবে, যেই সমঝোতায় সব দলের অংশগ্রহণ নিশ্চিত হবে। কারণ হচ্ছে যে দুই দলের যে চাহিদা, যে কোর ডিমান্ড, সেটা কিন্তু মেটানো যায় আমি মনে করি। কারণ সরকারি দল বলছে নির্বাচিত হতে হবে, যেই ইন্টারিম সরকারটা হবে, আর বিরোধী দল বলছে যে এটা মূলত তারা বলছে যে দল ছাড়া নির্দলীয় হতে হবে। তো দুটোকে মিলালি কিন্তু হয়ে যায়, নির্দলীয় নির্বাচিত ইন্টারিম গভর্নমেন্ট করলেই হয়। অন্য কথায় একজন নির্দলীয়কে চিফ অ্যাডভাইজার করে তাকে নির্বাচিত যদি করতেই হয় কোনো বাই ইলেকশনের মাধ্যমে, সেই হিসেবে নিয়ে যাওয়া যায়। তারপরে ইলেকশন শব্দটা, নির্বাচিত শব্দ কিন্তু অনেক ধরনের, এটা নির্ভর করে সমঝোতার উপরে। সমঝোতা কেন, নির্বাচন পার্লামেন্টও করতে পারে। কারণ আমাদের একাধিক কি বলা হয়, মহিলা যারা আছেন তারা কিন্তু সরাসরি নির্বাচিত হন না, তারা পার্লামেন্ট নির্বাচিত হয়। তো সেটাও হতে পারে। মানে জিনিসটা হলো যে নির্বাচিত যদি করতেই হয়, নির্বাচিতের অনেক ধরনের ডেফিনিশন আছে, সেই হিসেবেও করা যায়, বাই ইলেকশন বা পার্লামেন্টের মাধ্যমেও করা যায়। আর নির্দলীয় একজনকে নিয়ে এসে করলেই সব সমাধান হয়ে যেত। আমি মনে করি যে দুজনের কোর খুব একটা ডিফারেন্ট না, কিন্তু একেবারেই যদি বলা হয় যে আমি এর থেকে নড়বই না, এবং আমি যদি প্রধানমন্ত্রী যদি বলেন না আমি থাকবো চিফ অ্যাডভাইজার, সেটা যে গ্রহণযোগ্যতা পাবে না, কি ঘরের ভিতরে কি ঘরের বাইরে, সেটা না বোঝার তো কোনো কারণ নেই। কারণ একই জিনিস বিএনপি করতে চেয়েছিল এক সময় অন্যভাবে, কিন্তু যেটা তারা রাখেন। কে এম হাসানের ব্যাপারটা যদি আমি ধরি, যেখানে কে এম হাসান কোনো এক সময় বিএনপি করতেন, সেটাই যখন মানা হয়নি, তাহলে বোঝাই যাচ্ছে যে প্রধানমন্ত্রীকে মানা তো মানে প্রশ্নের বাইরে। সেই জন্য আমি মনে করি যে একসময় হয়তো তারা
এমন জায়গায় যাবেন যখন বুঝবেন যে না এখন সমাধান করলে অ্যাটলিস্ট তাদের থেকে হাতছাড়া হয়ে যাবে না, কারণ সেই জিনিসটা কিন্তু বড় জিনিস। আজকে আরেকটা খবর আছে যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, আপনি জানেন প্রফেসর ইউনূসের বিরুদ্ধে কর ফাঁকির যে অভিযোগ, সেটা যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে। তো আমি খুবই আনফরচুনেট, মানে রাষ্ট্র আমার যখন খবরটা আমি দেখলাম, আমার জর্জ অরওয়েলের একটা বিখ্যাত বই আছে 1984, বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ, ভয়ঙ্কর একটা ডিস্টোপিয়ার ব্যাপার, এবং অনেকটা স্টেলিনের আমল অনেকে মনে করেছিল যেটা স্টেলিনকে সামনে রেখেই বুঝি করেছিল যে বিগ ব্রাদার সব জায়গায়, কিন্তু অরওয়েল পরে বলেছিল না, দ্বিতীয় মহাযুদ্ধে আমি যখন বিবিসিতে ছিলাম তখনই আমার এই চিন্তাটা হয়েছে, কে যেন আমাকে দেখছে। এবং এই যে ভয়ঙ্কর একটা ব্যাপার যে রাষ্ট্র দেখছে এবং রাষ্ট্র একেবারে রীতিমতো ঘরের মধ্যে ঢুকছে, এটা যারা কি বলা হয় স্বাধীনতার জন্য যারা আন্দোলন করেন সবসময় তাদের সচেতন হওয়া উচিত। এই কারণে, কারণ ওই শহীদ কাদরীর একটা বিখ্যাত কবিতার লাইন আছে, রাষ্ট্র মানেই লেফট রাইট লেফট রাইট। তো আজকে হয়তো এই সরকার এইভাবে রাষ্ট্রকে ব্যবহার করছে, কিন্তু ভবিষ্যতে অন্য সরকারও কিন্তু এই রাষ্ট্রকে অন্যভাবে এইভাবেই ব্যবহার করতে পারে। তখন রাষ্ট্রের যে দাপটটা হবে, যেটা আমরা দেখেছি যে কি স্টেলিনের ব্যাপার, কি নর্থ কোরিয়ায় আমরা দেখেছি বিভিন্ন যেখানে এই ধরনের রাষ্ট্র একেবারে অরওয়েলিয়ান রাষ্ট্র হয়ে যায়, সেই জায়গা থেকে আমাদের সরে যেতে হবে। সেই জায়গায় আমি মনে করি যে খুবই দুঃখজনক যে এই ধরনের একটা ঘটনা ঘটলো। অ্যাটলিস্ট বাংলাদেশে আমি কখনো আশা করিনি যে এই মাত্রায় রাষ্ট্র অরওয়েলিয়ান হয়ে যাবে। এটা এখন এই যা অবস্থা দাঁড়িয়েছে, সারা পৃথিবীতে এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশের যেখানে ইমেজের একটা সংকট, সেই মধ্যে আরো নতুন করে আমরা আর একটা সংকট তৈরি করছি। আচ্ছা, এতে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে যদি উনি ট্যাক্স ফাঁকি দিয়েই থাকেন, তাহলে তো আপনারা চিঠি দিয়ে বলবেন যে আপনি ট্যাক্স ফাঁকি দিয়েছেন, ট্যাক্সটা দেন। এক্স্যাক্টলি। কিন্তু এর আগে চিঠি দিয়ে আপনারা বললেন যে না, ওনার এটা ট্যাক্সেবল আইটেম না, যেগুলো হয়। অথবা রেমিটেন্স যারা পাঠান তাদের বেলায় তো সেটা প্রযোজ্য হয়ে যাবে এখন, যদি আপনি উনি তো বক্তৃতা করে এবং বই লিখে সেই পয়সাটা না, বিভিন্ন কারণে বিভিন্ন জিনিস হয়ে যাবে। এমনকি আমি এই অনুষ্ঠানের পরে যদি আমি 1000 বা 2000 টাকা যেটা দেওয়া হচ্ছে এখন থেকে আমাকে ভ্যাট দিয়ে যেতে হবে। আমি সেটা বলছি যে রাষ্ট্রের এই যে অরওয়েলিয়ান যে চিন্তা ভাবনা, এটা আমি জানি না যারা হয়তো সরকারি দলের সাথে জড়িত কিন্তু আজীবন স্বাধীনতার জন্য কাজ করেছে, তাদের কিন্তু চিন্তা করা উচিত। এটা কিন্তু রাষ্ট্রের চিন্তা ভাবনা। এবার আমি আবার বলবো, তারা যেন একটু কষ্ট করে জর্জ অরওয়েলের 1984 বইটা যেন আরেকবার পড়েন, তাহলে বুঝতে পারবেন যে এই যে মানসিকতাটা, এটা কিন্তু আসলে আমাদের জন্য, ব্যক্তির জন্য, ব্যক্তি স্বাধীনতার জন্য সাংঘাতিক ভয়ঙ্কর। তাহলে আমরা কোন দিকে যাচ্ছি বলে মনে হয়? আপনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন সিনিয়র অধ্যাপক হিসাবে আপনার আন্তঃরাষ্ট্র যেহেতু সারা দুনিয়ার থেকে চাপ আসছে, কিন্তু আমরা সেই চাপের কাছে আপনার চাপ মোকাবেলা করার জন্য আমরা অন্য পদক্ষেপ নিচ্ছি। আমরা বলছি না যে আসলে একটা সমাধান করার জন্য আসেন, এগিয়ে আসি, বরং এটাকে তারা বলছেন যে এটা আমাদের প্রতি একটা চাপ সৃষ্টি করা হচ্ছে, এটা হস্তক্ষেপ বলে আর কি। আপনার কি মনে হয়, একজন যেহেতু আপনি আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে এটা সবচেয়ে বেশি কি করেন? যেসব দেশে এই ধরনের রাষ্ট্র হয়েছে তাদের পরিবর্তনটা এসেছে যখন রাজনৈতিক দলের মধ্যে যখন গণতন্ত্রটা এসেছে। মনে রাখতে হবে যে রাজনৈতিক দলের ভিতরে গণতন্ত্রটা আসতে হবে প্রথমে, যেখানে সব ব্যক্তি সমান পর্যায়ে থাকবে এবং একেবারে র্যাঙ্ক অ্যান্ড ফাইল সেভাবে উঠে আসবে, এক ধরনের পেশাদারিত্ব নিয়ে উঠে আসবে। কিন্তু যখন দেখা যায় যে না, একজন বা দুজন ডিসাইড করছেন, তখন ওই চারিদিকে কিন্তু রীতিমতো একটা গোষ্ঠী করে আসে, যারা অন্ধকার হলেও বলে আলো, আবার আলো হলেও বলে অন্ধকার। এই যে বিষয়টা চিন্তা করতে হবে, এটা এক ধরনের কি আর কি মুসাহাবি। হ্যাঁ, মানে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। যে কারণ হচ্ছে যে আজকে হয়তো আমি ভাবছি যে আমি লাভটা করছি, কিন্তু 20 বছর পরে কিন্তু ভয়ঙ্কর ক্ষতি হওয়ারই এবং নিজেরই ক্ষতি হওয়ার কথা। কারণ হচ্ছে যে যেই খবরটা আমার জানার কথা সেই খবরটা আমি জানতে চাচ্ছি না। আমি হয়তো আসলে অন্ধকারের খবরটা জানতে যাচ্ছি, কিন্তু আমার বারবার আলোর খবরটাই দিচ্ছে। আবার যখন আমি আলোর খবরটা জানতে যাচ্ছি, তখন অন্ধকারের খবরটা দিচ্ছে, যেহেতু তখন যিনি চাচ্ছেন তিনি হয়তো অন্ধকারের খবরটাই জানতে চাচ্ছেন বা আলোর খবরটা জানতে চাচ্ছেন। এই যে বিষয়টা, সেই বিষয়টা যদি আমি খেয়াল রাখি, সেই ধরনের একটা স্ট্রাকচার যখন হয়ে যায়, তখন কিন্তু গণতন্ত্র করা সাংঘাতিক ঝামেলা হয়ে যায়। যার জন্য আমি এখনো মনে করি খুব সিরিয়াসলি দলের ভিতরে একেবারে
গণতন্ত্র করাটা যেন প্রায়োরিটির মধ্যে একেবারে নাম্বার ওয়ানে চলে আসে এবং এটা একেবারে বাধ্যকতার মধ্যে চলে আসে। তার ফান্ডিং এর ব্যাপার থেকে, তার সিক্রেট ব্যালটে ইলেকশন ব্যাপার থেকে শুরু করে, গ্রাসরুট লেভেল থেকে শুরু করে, এবং যেভাবে বিভিন্ন পার্টির বলা হয় যে না ওটা না থাকলে আমি রেজিস্ট্রেশন দেওয়া হবে না, এই ব্যাপারেও কিন্তু একেবারে সচেতন হতে হবে যে রেজিস্ট্রেশন পাবে যখন এই সবগুলো মেনে নিবে। কারণ পার্টি ভিতরে যদি গণতান্ত্রিক না হয় তাহলে সে পারবে না। আমাদের নিকট অতিথি দেখেন 60%-এরও বেশি লোক হচ্ছেন ব্যবসায়ী, যারা সরাসরি রাজনীতির সঙ্গে সম্পর্কিত না, কোনো জড়িত না, এবং তারা জানো না। তারা হয়তো যেহেতু তাদের প্রচুর পয়সাটা আছে সেই হিসাবে হয়তো তারা মানে ফান্ড তৈরি করতে পারছেন, এবং তাতে যেটা হয়ে গেছে যে ব্যবসায়ী সাথে রাজনীতির একটা নেক্সাস তৈরি হয়ে গেছে, এবং এই নেক্সাসটাকে যত আমি না ডিস্টেন্স করতে পারবো ততদিন আমি কিন্তু আমার যে গণতন্ত্র বা যে মানুষের যে স্বাধীনতার যে চিন্তা ভাবনা সেটাকে সামনে আনতে পারছি না। না, দলের ভিতরে যেটা আপনি বলছেন, আর্টিকেল 70 থাকলে দলের ভিতরে গণতন্ত্র থাকবে কেমনে? আর্টিকেল 70 একটা বড় সমস্যা, কোনো সন্দেহ নেই। যদি আর্টিকেল 70 যদি আমি সিরিয়াসলি দেখি, সেখানে কিন্তু কখনো বলা হয় না যে আমি সমালোচনা করতে পারবো না। সেখানে মূলত হয়তো ভোটের ব্যাপারটা আছে, বাজেটের ভোটের ব্যাপার আছে, সাবস্টেন্টিভ ডিসিশনের ব্যাপারে আছে সেই জায়গায়। কিন্তু এখানে সমস্যা হয়ে গেছে যে আমি তো কথাই বলছি, সমালোচনা করতেই পারছি না। আমি যদি সমালোচনা করি, আজকে যদি আমি সরকারি দলকে সমালোচনা করি, সরকার বলে ও নিশ্চয়ই উনি এখন অন্য পার্টি বিএনপি করছেন, আবার বিএনপি কে সমালোচনা করে আছে নিশ্চয়ই উনি, এই যে সমালোচনা করা যায় একজন নিরপেক্ষ রেখে, ন্যায় বিচারের সামনে রেখে যে করা যায়, এই জিনিসটা যেহেতু নেই, তাতে হয় কি পার্টির ভিতরে সমালোচনা করার যেই দায়িত্বটা থাকা দরকার সেটা কেউ পালন করতে পারছে না, বরং যা শুনতে চায় সেটাই। কিন্তু যখন গর্তে পড়ে তখন আর কেউ আর গর্তে যেতে চায় না, তখন পুরো দলকেই এক ধরনের ঝামেলায় ফেলে। তো যার জন্য আমি মনে করি যে আর্টিকেল 70 একটা সমস্যা, কোনো সন্দেহ নেই, সেটা ব্যাপারে চিন্তা ভাবনা করা দরকার। কিন্তু তার চেয়ে বড় কথা হলো যে আমি গণতন্ত্রের মধ্যে এমন একটা ব্যবস্থা করতে পারি না যে একজনই বছরের পর বছর সেই প্রধান থাকবেন এবং কোনো সিক্রেট ব্যালট ইলেকশন হবেন না, কোনো ইলেকশনই হবেন না, একেবারে রীতিমতো হাত দেখানো, যেহেতু সবার সামনে বলা হয়েছে হাত দিয়ে যুগের পর চলছে, এই জিনিসটা থামাতে হবে। এইখানে একটা পরিবর্তন আনতে হবে, এবং যারা রাজনীতি করেন তাদের স্বার্থেই আনতে হবে। কারণ আজকে তারা করছেন, কিন্তু এরপরে তো অন্য জেনারেশন করবেন। সেই জন্য আমি মনে করি যে একসময় যখন জিনিসটা চালু হবে তখন আজকের যে সমস্যা, সেই সমস্যা থেকে আমি মনে করি কিছুটা উত্তরণ হবে। দুর্ভাগ্য কি, যারা সাচ্চা রাজনীতিবিদ তারা কিন্তু খুব অসহায়। সেই জন্যই যে এবার তো আরো অসুবিধায়, কারণ যারা আসলেই রাজনীতি করেন তাদের হাতেও খুব একটা ছিল না, কারণ এবার অ্যাডভাইজাররা মূল রোল প্লে করেছে বলতে গেলে, যারা কখনোই বাংলাদেশে, অনেকেই তো বাংলাদেশে ছিলেনও না, বা প্রাক্তন আমলা ছিলেন, অন্য কথায় আমলারাই বলতে গেলে রাজনীতি করছেন, নাহলে ব্যবসার রাজনীতি করতে। কিন্তু যারা একেবারে বছরের পর বছর গ্রাসরুট লেভেল থেকে রাজনীতি করে এসেছেন এবং জানে জনগণের পালসটা এবং একটা আর্থিক সম্পর্ক তৈরি হচ্ছে, তারা কিন্তু সামনে নেই, এবং বড় দুই পার্টির মধ্যে কিন্তু এই ধরনের ঝামেলা তৈরি হয়ে গেছে। সেই জন্য আমি মনে করি যে, আমি সিরিয়াসলি মনে করি যে পার্টির ভিতরে রাজনীতি করার ব্যাপারে সবারই সচেতন হওয়া উচিত, এবং কতখানি গণতন্ত্র করা যায়, গণতন্ত্রায়ন করা যায়, সেই জায়গায় যদি আমি না যেতে পারি, এটা যদি বলা হয় যে না বাংলাদেশ এই দক্ষিণ এশিয়ায় একটা পরিবারতন্ত্র সবসময় থাকবে, বা এইভাবে চলে আসছে, একজন লিডার থাকবেন, লিডার সেন্ট্রিক একটা আমি মনে করি না। দক্ষিণ এশিয়ার আরো বড় সভ্যতার কি বলে ইতিহাস আছে। আমি সবগুলো না দেখে একেবারে এই জিনিসটাই দেখছি আর অন্যগুলো দেখছি না, তাহলে কিন্তু হবে না। যার জন্য আমি এখনো মনে করি যে রাজনৈতিক দল যেহেতু গণতন্ত্র, তারা কি বলা হয় তাদেরই দায়িত্ব গণতন্ত্রকে সামনে নিয়ে যাওয়া। সেখানে যদি গণতন্ত্র না থাকে তাহলে তো আমি বাইরে গণতন্ত্র করতে পারছি না। কিন্তু রাজনৈতিক পণ্ডিতরা যেটা বলে থাকেন, তারা বলেন যে আসলে বাংলাদেশের সংকটটা হচ্ছে 2/3 এবং 3/4 বিপদ সংকট। 2/3 যারা পেয়ে যান তারা আর কোনো পিছনের দিকে তাকান না, এবং তারা শুধু সামনে দেখেন, এবং অন্য কোনো দল বা মত বা তা চিন্তা করেন না। এটা কি আপনার মনে হয় না? এটা কারণ হলো যে আমাদের যেগুলো অন্য যেগুলো সেক্টর আছে, রাষ্ট্রীয় যেগুলো সেক্টরগুলো আছে, কি পুলিশ বলি বা আমি যদি আমলা ব্যুরোক্রেসি বলি বা জুডিশিয়ারি, যেগুলো অন্য যেগুলো আছে সবগুলোই কিন্তু সরকারিকরণ এবং দলীয়করণের মধ্যে পড়ে গেছে। সেগুলো আলাদাভাবে যদি তার পেশাদারিত্ব থাকতো, আজকে যদি আমরা ঠিকমতো পুলিশ রিফর্মসটা করতে পারতাম, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের
কি বলা হয় যারা পজিশন পাবেন তারাই তো দেখা যাচ্ছে যে একেবারে যখন সরকার পরিবর্তন হয় তাদেরও পরিবর্তন হয়ে যায়, অথচ একবারও শিক্ষকরা চিন্তা করেন না যে এটা কাদের ক্ষতি করছে, তা আমাকেই ক্ষতি করছি। কারণ হচ্ছে আমি যদি পেশাদারিত্ব না রাখতে পারি তাহলে আমার বিশ্ববিদ্যালয়ে কিন্তু ক্ষতি হবে। এই জিনিসটা যখন আসবে, পুলিশ যখন জানবে যে না ক্ষতিটা কিন্তু আমার হচ্ছে, আমি হয়তো পোস্টটা পেয়ে গেলাম ঠিকই, আজকে হয়তো আমি আইজি হয়ে গেলাম, ডিআইজি হয়ে গেলাম, কিন্তু আমি তো আর ইমর্টাল না, আমি তো মানে আজীবন তো আর থাকছি না, তখন কি হবে? তখন দেখা যাচ্ছে যার জন্য একজন আমলাও দেখা যাবে যখন সে রিটায়ার্ড হয়ে যায় তখন কিন্তু সে বিপ্লবী হয়ে যায়, কিন্তু যখন উনি ভিতরে থাকেন তখন কিন্তু আর হন না। যার জন্য আমি মনে করি অন্য সেক্টর যখন পেশাদারিত্ব হয়ে যাবে, প্রফেশনালিজম বেড়ে যাবে এবং একেবারে অটোনমাস থাকবে, আলাদাভাবে চলবে, তখন কিন্তু এই যে রাষ্ট্র ক্ষমতায় যে যাবে সে কিন্তু সব জায়গায় ওই সরকারিকরণ বা দলীয়করণ করতে পারে না। আজকে ওবামা কিন্তু হার্ভার্ডের প্রেসিডেন্ট কে হয় সেটা সে করার এখতিয়ারও নেই, আজকে পুলিশের কে হেড হবে সেটা তার এখতিয়ার না। এই যে বিষয়গুলো যে আমি অন্য দেশ যদি করতে পারে তাহলে বাংলাদেশ না করার কোনো কারণ নেই। সেই জায়গায় আমরা যতক্ষণ না যাব, যতক্ষণ একজন বা দুজনের উপরে নির্ভর করবে পুরা ক্ষমতাটা, বলাই হয় পাওয়ার করাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি, এই যে কথাটা, সেটা যদি একবার খেয়াল রাখি তাহলে বুঝতে পারবো যে সমাধানটা কোথায়। ইমতিয়াজ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।